প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুর রশিদ, প্রভাষক নিমতলা কলেজ, কুষ্টিয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম পদের ব্যক্তার্থ এবং জাত্যার্থ কি বা কাকে বলে, এবং ব্যক্তার্থ জাত্যার্থের কয়টি নিয়ম আছে, এবং নিয়ম অর্থাৎ ব্যক্তার্থ এবং জাত্যার্থের মধ্যে কি ধরনের সম্পর্ক বিদ্যমান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে নিয়মগুলো তোমাদের সঙ্গে বিশদভাবে আলোচনা করব। আমরা নিয়মগুলো দেখে নিই। পদের ব্যক্তার্থ এবং জাত্যার্থের মধ্যে যে হ্রাস বৃদ্ধির সম্পর্ক বিদ্যমান, এই সম্পর্কে কয়টা নিয়ম আছে? চারটা নিয়ম আছে। কি কি? এক, যদি পদের ব্যক্তার্থ বাড়ে কমে, জাত্যার্থ কমে। দুই নম্বর নিয়মটা কি? ব্যক্তার্থ কমলে জাত্যার্থ বাড়ে। তিন নম্বরটা নিয়মটি কি ছিল? জাত্যার্থ কমে। চার নম্বর নিয়মটি কি ছিল? জাত্যার্থ কমলে ব্যক্তার্থ বাড়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দেখলাম যে পদের ব্যক্তার্থ এবং জাত্যার্থের মধ্যে হ্রাস বৃদ্ধির চারটি নিয়ম প্রচলিত আছে। যদি দেখি আমরা যে পদের ব্যক্তার্থ বেড়েছে, তাহলে জাত্যার্থ কমে যায়, আর যে পদের ব্যক্তার্থ কমে যায় তার জাত্যার্থ বেড়ে যায়, আর যে পদের জাত্যার্থ বাড়ে তার ব্যক্তার্থ কমে যায়, আর যে পদের জাত্যার্থ কমে যায় তাহলে ব্যক্তার্থ বেড়ে যায়। আমরা এখন চিত্রের মাধ্যমে বা একটি ছকের মাধ্যমে দেখব কিভাবে ব্যক্তার্থ বাড়লে জাত্যার্থ কমে। তোমরা নিয়ম চারটি মনে রেখো। আমরা প্রথমে একটি ছক অঙ্কন করি। তিনটা পদ নিব আমরা, জীব পদ, মানুষ পদ, এবং শেষে আমরা নেব সভ্য মানুষ পদ। এই তিনটা পদ নিয়ে আমরা ব্যক্তার্থ এবং জাত্যার্থের হ্রাস বৃদ্ধির নিয়মটি ব্যাখ্যা করতে পারি। দেখি কিভাবে হ্রাস বৃদ্ধির নিয়মটি যুক্তিযুক্ত মনে হয়। আমরা দেখছি পদ দেওয়া আছে প্রথমে জীব। জীব পদের ব্যক্তার্থ কি? সকল। সকল জীব। মানুষ পদের ব্যক্তার্থ কি? সকল মানুষ। সকল মানুষ। সভ্য মানুষ পদের ব্যক্তার্থ কি? সকল সভ্য মানুষ। মানুষ। জাত্যার্থ বিবেচনা করি। জীব পদের জাত্যার্থ কি? সকল জীববৃত্তি। শুধু জীববৃত্তি। মানুষ পদের জাত্যার্থ কি? জীববৃত্তি যোগ বুদ্ধিবৃত্তি। বুদ্ধিবৃত্তি। সভ্য মানুষ পদের জাত্যার্থ কি? জীববৃত্তি প্লাস বুদ্ধিবৃত্তি প্লাস সভ্যতা প্লাস বুদ্ধিবৃত্তি প্লাস সভ্যতা। এখন এই ছকটি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে এখানে জীব পদের ব্যক্তার্থ হচ্ছে শুধু ব্যক্তার্থ হচ্ছে সকল জীব,
মানুষ পদের ব্যাক্তার্থ হচ্ছে সকল মানুষ, আর সভ্য মানুষ পদের ব্যাক্তার্থ হচ্ছে সকল সভ্য মানুষ। তো ব্যাক্তার্থ বিবেচনায় দেখছি যে জীব পদের ব্যাক্তার্থ সবচেয়ে বেশি, মানুষ পদের ব্যাক্তার্থ তার চেয়ে কম, এবং সভ্য মানুষ পদের ব্যাক্তার্থ সবচেয়ে কম। জাত্যার্থ বিবেচনায় যদি দেখি আমরা দেখব যে জীব পদের জাত্যার্থ সবচেয়ে ছোট, মানুষ পদের জাত্যার্থ তার চেয়ে একটু বেশি, আর সভ্য মানুষের জাত্যার্থ হচ্ছে সবচেয়ে বেশি। অর্থাৎ জীব পদের জাত্যার্থ হচ্ছে জীববৃত্তি, মানুষ পদের জাত্যার্থ হচ্ছে জীববৃত্তি প্লাস বুদ্ধিবৃত্তি, এবং সভ্য মানুষের জাত্যার্থ হচ্ছে জীববৃত্তি বুদ্ধিবৃত্তি প্লাস সভ্যবৃত্তি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করে দেখো, যখন এই জীব পদটি ছিল ব্যাক্তার্থের বিবেচনায় সবচেয়ে বড়, তাই তো, কিন্তু এই জীব পদের জাত্যার্থের বিবেচনা যদি দেখি, জীব পদের জাত্যার্থ সবচেয়ে কম। আবার মানুষ পদের ব্যাক্তার্থ জীব পদের চেয়ে ছোট, ঠিক আছে, কিন্তু সভ্য মানুষের চেয়ে কিন্তু মানুষ পদের ব্যাক্তার্থ বড় বা বেশি। কিন্তু সভ্য মানুষের তুলনায় যদি আমরা জাত্যার্থ বিবেচন করি, জীববেদের জাত্যার্থ কম। এমনি ভাবে আমরা যদি দেখি তাহলে দেখবো যে যে পদের ব্যাক্তার্থ সবচেয়ে বেশি তার জাত্যার্থ হচ্ছে কম। ব্যাক্তার্থ বেশি হলে তার জাত্যার্থ কম। আবার যদি দেখি যে ব্যাক্তার্থ সবচেয়ে কম, যে পদের ব্যাক্তার্থ সবচেয়ে কম, এখানে সভ্য মানুষ পদের ব্যাক্তার্থ সবচেয়ে কম, কিন্তু জাত্যার্থের বিবেচনা করে দেখব যে সভ্য মানুষ পদের জাত্যার্থ হলো সবচেয়ে বেশি, জীববৃত্তি বুদ্ধিবৃত্তি এবং সভ্যতা। জীব পদের ব্যাক্তার্থ সবচেয়ে বেশি, তার জাত্যার্থ কম, কিন্তু সভ্য মানুষের ব্যাক্তার্থ কম, কিন্তু জাত্যার্থ তার সবচেয়ে বেশি। তাহলে ব্যাক্তার্থ বিবেচনায় আমরা দেখলে বুঝতে পারছি এখানে যে পদের ব্যাক্তার্থ বেশি তার জাত্যার্থ কম, আর যে পদের ব্যাক্তার্থ কম তার জাত্যার্থ বেশি। আবার যদি জাত্যার্থ বিবেচনা করি তাহলে দেখো যে পদের জাত্যার্থ সবচেয়ে বেশি, কোন পদের? এখানে সভ্য মানুষ পদের জাত্যার্থ কিন্তু সবচেয়ে বেশি, এর ব্যাক্তার্থ যদি বিবেচনা করি জীব এবং মানুষ পদের চেয়ে অনেক কম, খুব কম, অর্থাৎ সবচেয়ে কম, তাই না? আবার যদি দেখি যে জাত্যার্থ বিবেচনা যে পদের জাত্যার্থ তুলনামূলক কম, যেমন জীব পদের জাত্যার্থ সবচেয়ে কম, কিন্তু তার ব্যাক্তার্থ আবার সকল জীব, অর্থাৎ এই মানুষ, সভ্য মানুষ এবং জীব, এই তিনটা পদের মধ্যে জীব পদের জাত্যার্থ সবচেয়ে কম, ব্যাক্তার্থ সবচেয়ে বেশি। অর্থাৎ এখান থেকে আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পারবো যে পদের জাত্যার্থ সবচেয়ে বেশি তার ব্যাক্তার্থ সবচেয়ে কম, আবার যে পদের জাত্যার্থ সবচেয়ে কম তার ব্যাক্তার্থ সবচেয়ে বেশি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ ছিল ছকের মাধ্যমে আমাদের চারটে রাজবৃদ্ধির নিয়মের ব্যাখ্যা। তোমরা আশা করি বুঝতে পেরেছো নাকি? বুঝতে পারোনি? এখন আমরা বৃত্তের সাহায্য বুঝে নেব। আমরা দুইটা বৃত্ত অঙ্কন করি। আমরা এটা ব্যাক্তার্থের বিবেচনায় ধরে নিই, আর এটাকে আমরা জাত্যার্থের বিবেচনায় ধরে নিই। তো ব্যাক্তার্থের বিবেচনায় যদি দেখি কোন পদের ব্যাক্তার্থ শব্দের চেয়ে বেশি? জীব, তারপরে মানুষ, তারপরে সভ্য মানুষ। জাত্যার্থের বিবেচনায় যদি দেখি সভ্য মানুষের জাত্যার্থ সবচেয়ে বেশি, তারপরে মানুষ পদের জাত্যার্থ, তারপরে জীবের জাত্যার্থ। অর্থাৎ জাত্যার্থের বিবেচনায় জীব পদের জাত্যার্থ সবচেয়ে ছোট, আর ব্যাক্তার্থের বিবেচনায় আবার জীব পদের ব্যাক্তার্থ সবচেয়ে বড়, তাই না? জীব পদের জাত্যার্থ কি? এখানে জীববৃত্তি। আবার মানুষ পদের জাত্যার্থ কি? এখানে কি? জীববৃত্তি প্লাস বুদ্ধিবৃত্তি। আর সভ্য মানুষের জাত্যার্থ জীব প্লাস বুদ্ধি প্লাস সভ্য। আর এখানে ব্যাক্তার্থের জন্য বিবেচনা করি তাহলে দেখবো সকল জীব, সকল
শিক্ষার্থীবৃন্দ, ব্যাসার্ধের দিক থেকে বা বৃত্তটা লক্ষ্য করলে দেখব যে যে পদের ব্যাসার্ধ সবচেয়ে বেশি সেই পদের যাত্রার্থ সবচেয়ে ছোট বা কম, তাই না? আর যে পদের ব্যাসার্ধ তুলনামূলক কম তার যাত্রার্থ তুলনামূলকভাবে বেশি। আবার যে পদের ব্যাসার্ধ সবচেয়ে কম তার যাত্রার্থ সবচেয়ে বেশি। আবার যাত্রার্থের দিক থেকে যদি বিবেচনা করি তাহলে দেখব যে যে পদের যাত্রার্থ সবচেয়ে বেশি তার ব্যাসার্ধ সবচেয়ে কম, আর যে পদের যাত্রার্থ তুলনামূলক বেশি তার ব্যাসার্ধ তুলনামূলকভাবে বেশি হয়ে গেছে, অর্থাৎ সমান সমান। আর যে পদের যাত্রার্থ সবচেয়ে কম তার ব্যাসার্ধ সবচেয়ে বেশি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বৃত্ত থেকে আমরা স্পষ্ট করে বুঝে নিতে পারলাম যে হ্রাস বৃদ্ধির যে 4টা নিয়ম প্রচলিত আছে তা এই বৃত্তের মাধ্যমে প্রয়োগ করা যায়। অর্থাৎ আমরা বলতে পারি যে পদের ব্যাসার্ধ সবচেয়ে বেশি তার যাত্রার্থ সবচেয়ে কম, আর যে পদের ব্যাসার্ধ সবচেয়ে কম তার যাত্রার্থ সবচেয়ে বেশি। যে পদের যাত্রার্থ সবচেয়ে বেশি তার ব্যাসার্ধ সবচেয়ে কম, আর যে পদের যাত্রার্থ সবচেয়ে কম তার ব্যাসার্ধ সবচেয়ে বেশি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আজকের ক্লাস ভালোভাবে বুঝতে পেরেছো। আগামী ক্লাসে তোমাদের আবার স্বাগত জানাচ্ছি। আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।